মুক্তিযুদ্ধের মূল গেরিলা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছিলেন বঙ্গবন্ধু সহযোদ্ধা, বললেন প্রধানমন্ত্রী। 11 আগস্ট থেকে করোনার বিধিনিষেধ শিথিল, 24 ঘন্টায় 241 মৃত্যু, কমছে সংক্রমণ হার। গণটিকায় দেশ জুড়ে সাধারণ মানুষের সাড়া, 10 আগস্ট থেকে রোহিঙ্গা ক্যাম্পে ভ্যাকসিনেশন। উন্নয়ন সূচকে বাংলাদেশের চেয়ে পিছিয়ে পাকিস্তান, শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ অগ্রযাত্রা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বঙ্গবন্ধুর সকল কাজে নীরবে সহায়তা ও সমর্থন দিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। বঙ্গমাতার 91তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, মূল গেরিলা হিসেবে মুক্তিযুদ্ধ সহ প্রতিটি সংগ্রামে অনুপ্রেরণা দিয়েছেন বেগম মুজিব। তার জীবনী দেশের নারী সমাজকে উজ্জীবিত করবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দিবসটি উপলক্ষে 5 জন সফল নারীকে দেয়া হয় শেখ ফজিলাতুন্নেসা পদক। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। রাজনীতির সাথে সরাসরি জড়িত না থাকলেও মুক্তিযুদ্ধে স্বাধীনতার মূল প্রেরণাদানকারী ছিলেন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব। শুধু সহধর্মিণী নয়, ছিলেন বঙ্গবন্ধুর সারা জীবনের সহযোদ্ধা। বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমবারের মতো জাতীয়ভাবে উদযাপিত দিবসটির প্রতিপাদ্য ছিল বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী। মুক্তিযুদ্ধ, রাজনীতি, গবেষণা ও কৃষিতে অসামান্য অবদান রাখায় 5 বিশিষ্ট নারীকে দেয়া হয় বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব পদক। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে মূল গেরিলা হিসেবে কাজ করেছেন বঙ্গমাতা। তার জীবনটাকে তিনি কিন্তু উৎসর্গ করেছেন আমার বাবা যে আদর্শ নিয়ে রাজনীতি করে সেই আদর্শের কাছে। আর বাংলাদেশের কয়েকটি বিষয়ের যে সিদ্ধান্ত সঠিক সময়, সেই সিদ্ধান্তগুলি সময় মতো আমার মা নিয়েছিলেন বলে কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। সারা জীবন ভেবেছেন সংসার, সংগ্রাম আর দেশ মাতৃকা নিয়ে। অথচ কেন 15 আগস্ট ঘাতকরা এমন হত্যাকাণ্ড ঘটালো, আবেগাপ্লুত কণ্ঠে জানতে চান প্রধানমন্ত্রী। শুধু একটাই প্রশ্ন সবসময়, যে কেন এই হত্যাকাণ্ড? কি অপরাধ ছিল আমার বাবার, আমার মায়ের, আমার ভাইদের, যারা নিজের জীবনটাকে উৎসর্গ করলেন, সমস্ত জীবনের সুখ শান্তি সব কিছু বিলিয়ে দিলেন একটা জাতির স্বাধীনতার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য। তাকে সেই বাঙালি খুন করলো, হত্যা করলো কেন? প্রধানমন্ত্রী বলেন, বঙ্গমাতার আত্মজীবনী উজ্জীবিত করবে নারী সমাজকে। অবহেলিত নারী সমাজ আজকে একটা জায়গা খুঁজে পেয়েছে। আমি মনে করি যে আমার মায়ের জীবনের এই কাহিনী শুনলে অনেকে হয়তো অনুপ্রেরণা পাবে, শক্তি সাহস পাবে, দেশের জন্য জাতির মঙ্গলে কাজ করবে। এ সময় ভিডিও কনফারেন্সে দুস্থ ও অসহায় নারীদের 2000 টাকা ও একটি করে সেলাই মেশিন উপহার দেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। জন্মদিনে শ্রদ্ধা ভালোবাসায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে স্মরণ করছে বাঙালি। বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 20 শতকের অন্যতম সেরা বাঙালি নারী শেখ ফজিলাতুন্নেসা মুজিব। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুকে প্রতিটি সংকটে সংগ্রামে প্রেরণা ও সাহস জুগিয়েছেন। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব
পর্দার অন্তরাল থেকে সকল সংকটে, সকল সংগ্রামে বঙ্গবন্ধুকে তিনি সাহস দিয়েছেন, প্রেরণা দিয়েছেন, শক্তি দিয়েছেন। আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা জানায় বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন। বঙ্গমাতার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। দিবসটি উপলক্ষে দুস্থ অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার ও বস্ত্র বিতরণ করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। রাজধানীর রামপুরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির আয়োজনে করোনা যোদ্ধা চিকিৎসকদেরকে উপহার প্রদান অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, রাজনীতিতে সহ অবস্থানের পথ রুদ্ধ করেছে বিএনপি। 21শে আগস্ট হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে দেয়াল আরো উঁচু হয়েছে, এ অলঙ্ঘনীয় দেওয়াল। বক্তৃতায় কেন্দ্রীয় নেতারা বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গমাতার ভূমিকা তুলে ধরেন। বেগম ফজিলাতুন্নেসা মুজিব, যিনি সংগ্রামে সংকটে নির্ভীক সহযাত্রী ছিলেন। বঙ্গমাতার রাজনৈতিক আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেন বক্তারা। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবের বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ভূমিকা ছিল অনস্বীকার্য। লড়াই সংগ্রামে কারাবন্দী বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অপার ধৈর্য আর সাহসিকতায় বঙ্গমাতা আগলে রেখেছিলেন পরিবার এবং দলের নেতাকর্মীদের। আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের নীরব সারথি ছিলেন। সকল সংকটে পাশে থেকে অফুরান সাহস যোগানের উৎস। 1930 সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সম্ভ্রান্ত শেখ পরিবারের জন্ম শেখ ফজিলাতুন্নেসার। ডাকনাম ছিল রেনু। বাবা শেখ জহুরুল হক ও মা হোসনে আরা বেগম। 5 বছর বয়সেই বাবা মাকে হারান ছোট্ট রেনু। অল্প বয়সেই বিয়ে হয় শেখ মুজিবের সাথে। তিনি শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণী ছিলেন না, ছিলেন বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর। বাঙালির মুক্তি আন্দোলনে সহযোদ্ধার ভূমিকা ছিল তার। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সন্তানদের সঙ্গে দলের নেতাকর্মীদেরও আগলে রাখতেন পরম মমতায়। নিজ গুণেই তিনি হয়ে ওঠেন বঙ্গমাতা। উনি সবাইকেই দেখেছেন, সবকিছুই করেছেন, এবং এখন তো আমরা জানি যে উনি কত কিছু করেছেন, কিন্তু কখনো আমি বিরক্তি তার মুখে দেখিনি, আমি কিন্তু তার উঁচু গলায় রাগারাগিও করতে দেখিনি। দূরদর্শী বঙ্গমাতা স্বাধীনতা বিরোধীদের নানান ষড়যন্ত্রে নিজের পরিবার আর বাংলার মানুষের ভবিষ্যৎ নিয়েছিলেন শঙ্কিত। বঙ্গবন্ধু গণভবনে থাকতেন, কিন্তু ওনার বাসায় তো উনি থাকতেন, আর আমাদের দুই বাড়ির মধ্যখানে একটা গেট থাকতো, গেটটা খোলাই থাকতো, একটা সেন্ট্রি দাঁড়িয়ে থাকতো। তো মামি বললেন যে দেখ, এদের দেখছিস? বললেন যে হ্যাঁ, এরা কেন যে দাঁড়িয়ে থাকবে? তখন উনি বললেন যে আজকে মুখ ওদের অন্যদিকে না? আমি বললাম যে হ্যাঁ। বলে খুব শীঘ্রই ওদের মুখ কিন্তু এই দিকে হয়ে যাবে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব অসাধারণ বুদ্ধিমত্তা, অপার সাহস আর ত্যাগের উদাহরণে ইতিহাসের পাতায় থাকবেন অক্ষয় নাম হয়ে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ 11 আগস্ট থেকে শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। খুলছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। সড়ক, রেল ও নৌপথে আসন সংখ্যক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। শপিং মল, মার্কেট, দোকানপাট সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। হোটেল, রেস্তোরাঁ অর্ধেক আসন খালি রেখে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা রাখা যাবে, তবে সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণের নির্দেশনা রয়েছে প্রজ্ঞাপনে।
করোনায় ২৪ ঘন্টায় মারা গেছে আরও ২৪১ জন। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই ১০৫ জনের মৃত্যু হয়েছে। এদিন শনাক্ত ১০,২২৯ জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে ২৪.৫২%। সুস্থ হয়েছে ১৬,০০০-এরও বেশি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনায় সংক্রমণ কিছুটা কমলেও কমছে না মৃত্যু। হাসপাতালগুলোতে সংকটাপন্ন রোগীর সংখ্যাও নেহাত কম নয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় করোনায় ২৪১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২,৬৫২। ৭০৭টি ল্যাবে ৪২,০০৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ১০,২৯৯। মোট শনাক্ত ১৩,৫৩,৬৯৫। সুস্থ হয়েছে ১৬,৬২৭ জন। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে ১০৫ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৫৯ ও খুলনায় ৩০ জন মারা গেছে। ৬১ থেকে ৭০ বছরের মধ্যে মারা গেছে ৭০ জন, ৫১ থেকে ৬০ বছরে ৫৪ এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়েছে করোনায়। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে ২৪.৫২%। মৃত্যু ১.৬৭, সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৯.০৫%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৮১ লাখেরও বেশি। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে চলছে গণটিকা কার্যক্রম। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন টিকাদান কর্মসূচিতে। অনেকে লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত টিকার জন্য। তবে কেন্দ্রগুলোতে অতিরিক্ত ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। মানিক শিকদারের রিপোর্ট। ঢাকা উত্তর সিটির ১২ নং ওয়ার্ড। সকাল থেকে কাউন্সিলরের কার্যালয় ঘিরে সাধারণ মানুষের ভিড়। পরীক্ষামূলক গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিনে স্থানীয়রা টিকা নিতে এভাবেই অপেক্ষা করছেন রাজধানীর বিভিন্ন কেন্দ্রে। শুধুমাত্র আইডি কার্ড নিয়ে গেলেই দেয়া হচ্ছে টিকা। কাঙ্ক্ষিত টিকা নিতে পেরে খুশি সাধারণ মানুষ। সরকারকে অনেক অনেক ধন্যবাদ এই কর্মসূচির জন্য। আমাদের জনগণকে অনেক সহজ করে দিয়েছে যে কাজটা। ভালোর জন্য আমাদের সরকার এটাই করছে। স্বাস্থ্যকর্মীরা নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ মানুষকে টিকা দিচ্ছেন। প্রথম মানুষরা আসলে ভয় পেত, এই জিনিসটা এখন মানুষের ভয়টা কেটে গেছে। তবে দুদিন ধরে লাইনে দাঁড়িয়েও অনেকে টিকা না পেয়ে হতাশ। রয়েছে স্বাস্থ্যবিধি অনুসরণ না করারও অভিযোগ। কালকেও খারাই গেছি, পাইলাম না এখানে। এবারে গেলাম ইয়ার কাছে, ওই যে আপনার ২৪ ওয়ার্ডেও কতক্ষণ গিয়ে খারাইতে গেছি, পাইলাম না। এতগুলি মানুষের লাইনে দাঁড়া করে রাখছে, তাহলে যারা আক্রান্ত না ওরা তো আক্রান্ত হয়ে যাইতেছে। এটা ভালো লাগছে, কিন্তু আবার একদিক দিয়ে খারাপও হচ্ছে, কারণ সবাই একসঙ্গে। এদিকে ওয়ার্ড কাউন্সিলররা বলছেন স্বাস্থ্যবিধি মেনেই টিকাদান কার্যক্রম চলছে। তবে অতিরিক্ত মানুষ একসাথে আসায় ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে। আমার ওয়ার্ডে প্রায় ২ লক্ষ অধিবাসী, এরা সবাই নিতে চায়। তো এখন এটা তো সময়ের ব্যাপার। আমরা বলেছি আস্তে আস্তে দিব, আপনারা পর্যায়ক্রমে আসেন। আজকেও দেখেছেন শত শত লোক দাঁড়িয়ে আছে, এরা আবার আগামীকাল নিবে ইনশাল্লাহ, কিন্তু কেউ ভ্যাকসিন থেকে যারা আসবে বঞ্চিত হবে না। ৬ দিনে পর্যায়ক্রমে ৩২ লাখ মানুষকে টিকার প্রথম ডোজ দেয়া হবে। প্রতিটি কেন্দ্রেই সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে গণটিকা কার্যক্রম। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ১০ আগস্ট থেকে শুরু হবে টিকা দেয়া। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় সকাল থেকে ৩০টি ওয়ার্ডের ৮৪টি কেন্দ্রে টিকা দেয়া হয়। উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় দিনে টিকা গ্রহণ করেন সাধারণ মানুষ। তবে জেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বন্ধ রয়েছে টিকাদান। বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতার মধ্যেই ময়মনসিংহ মহানগরীতে ৩০টি ওয়ার্ডে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রে গণটিকা কার্যক্রমে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে ১০ আগস্ট থেকে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। প্রথম দফায় ৫৫ বছরের ঊর্ধ্বে ৪৮,০০০ রোহিঙ্গাকে টিকা দেয়া হবে। এরই মধ্যে ক্যাম্পগুলোতে ১৮৬টি টিমকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে টিকাদান কার্যক্রমের জন্য। অর্থনৈতিক কিংবা সামাজিক খাত, বাংলাদেশের ধারে কাছেও নেই পাকিস্তান। এদেশের কৃষক শ্রমিকের শ্রম, বেসরকারি উদ্যোগ এবং সামাজিক ও অর্থনৈতিক খাতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দুদেশের মধ্যে বিশাল পার্থক্য গড়ে দিয়েছে। তবে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বেরও রয়েছে বড় ভূমিকা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে টানা ১ যুগেরও বেশি সময় ধরে চলমান উন্নয়ন অগ্রযাত্রা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ব্যবধান বাড়িয়েছে ব্যাপকভাবে। রিপোর্টে আরও জানাচ্ছেন দীপু সারোয়ার।
বিশ্বের যে কয়েকটি দেশ অর্থনৈতিক ক্রান্তিকাল পার করছে তার মধ্যে পাকিস্তানের অবস্থান উপরের দিকেই। অর্থনীতি সামাল দিতে দাতাদের পাশাপাশি দেশটি কখনো মধ্যপ্রাচ্য, কখনো পশ্চিম, আবার কখনো পূর্বমুখী অবস্থান নিচ্ছে। এতে ভারী হচ্ছে পাকিস্তানের বৈদেশিক ঋণের বোঝা। টরন্টো ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফোরাম ফর রাইটস অ্যান্ড সিকিউরিটি ইফরাসের প্রতিবেদন বলছে 1971 সালে বাংলাদেশের তুলনায় 70% বেশি ধনী ছিল পাকিস্তান। 50 বছরের ব্যবধানে পাকিস্তানের চেয়ে 45% বেশি ধনী দেশে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ। এ সময়ে বাংলাদেশের অর্থনীতি বেড়েছে 271 গুণ। এদিকে পাকিস্তান যখন ঋণে বিপর্যস্ত, তখন $46 বিলিয়ন অনন্য উচ্চতায় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। পাকিস্তানের রিজার্ভের পরিমাণ বাংলাদেশের প্রায় 1/3, মাত্র $17 বিলিয়ন। ইফরাসের প্রতিবেদন অনুযায়ী গেল জুন পর্যন্ত পাকিস্তানের মাথাপিছু আয় ছিল $1,543, যেখানে $2,227 মার্কিন ডলারে উন্নীত হয়েছে বাংলাদেশের মাথাপিছু আয়। রপ্তানি বাণিজ্যেও বাংলাদেশের অনেক পেছনে পাকিস্তান। গত অর্থ বছরে বাংলাদেশের সমন্বিত রপ্তানি আয় ছিল $45.39 বিলিয়ন। এ সময়ে পাকিস্তান রপ্তানি করে $25.30 বিলিয়ন পণ্য ও সেবা। শুধু অর্থনীতিই নয়, সামাজিক নানা সূচকে অনেক আগেই পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশের 98% শিশু প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে, পাকিস্তানে এ হার 72%। পাকিস্তানে প্রতি হাজারে এখনো 59 শিশু মৃত্যুবরণ করে। অন্যদিকে বাংলাদেশে শিশু মৃত্যু কমে এখন হাজারে 25 জনে নেমে এসেছে। 1971 সালে বাংলাদেশে গড় আয়ু ছিল মাত্র 46 বছর, বর্তমানে তা প্রায় 73 বছরে উন্নীত হয়েছে। আর পাকিস্তানে এখন গড় আয়ু 67.5 বছর। এদিকে দীর্ঘ সময় পর এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বঙ্গবন্ধু কন্যা। তার নেতৃত্বের প্রতি দেশবাসীর ঐক্যবদ্ধ সমর্থন বাংলাদেশকে অর্থনীতি ও সামাজিকভাবে এগিয়ে যেতে সহায়তা করছে। সাধারণ মানুষ, আমাদের কৃষক, মজুর, আমাদের প্রবাসী ভাই বোনেরা দেশের শিল্পে কাজ করে বিদেশি বাজারে আমাদের অবস্থান আছে, আমাদের আয় হচ্ছে। এই জন্য আমরা তাদের শুধু ধরে নাই, তাদেরকে ছাড়িয়ে যাচ্ছে আগে। শ্রীলঙ্কাকে $200 মিলিয়ন দেওয়ার মাধ্যমে বাংলাদেশ ঋণদাতা দেশের তালিকায় নাম লিখিয়েছে এবছর। আর IMF থেকে নেয়া সোমালিয়া ও সুদানের ঋণের একটি অংশও মঞ্জুরি হিসেবে পরিশোধ করেছে বাংলাদেশ। অর্থনৈতিক চাপে খাবি খাওয়া পাকিস্তানের কাছে এসব কেবলই স্বপ্ন। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে কাউন্সিলরদের মাঠে থাকার নির্দেশ ঢাকা উত্তর সিটির মেয়রের। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। করোনা প্রতিরোধে সরকারের গণটিকা কার্যক্রম দেখে বিএনপি নেতারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সন্ধ্যায় রাজধানীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, শুরু থেকেই টিকা নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়িয়েছেন বিএনপি নেতারা। তারা ভেবেছিল সরকার টিকা দিতে পারবে না, জনগণকে টিকা দিতে পারবে না। যখন দেখতে পেল যে সরকার লক্ষ লক্ষ মানুষকে টিকা দেওয়া শুরু করেছে, গণটিকা কার্যক্রম শুরু করেছে, তখন আসলে তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত সব কাউন্সিলর ও সংশ্লিষ্ট সবাইকে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর বেড়াইদ ও সাইদনগর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন মেয়র। এ সময় তিনি জানান, এই দুই এলাকায় এখনও ডেঙ্গুতে কেউ আক্রান্ত হয়নি।
তাই আগে থেকে প্রতিকারের ব্যবস্থা নিতে এলাকাবাসীকে সচেতন হবার আহ্বান জানান তিনি। এছাড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সকাল 10টা 10 মিনিটে নিজ বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে আবারও নগরবাসীকে অনুরোধ করেন উত্তর সিটির মেয়র। ডাবটাকে কেটেছো, শ্বাসটা খাওয়ার পরে এটাকে 3 টুকরা করে দেন, এটার মধ্যে আর পানি জমবে না। এটি কিন্তু একটা ছোট্ট একটি কাজ, কিন্তু এটি যদি আমরা করতে পারি তাহলে আমরা সবাই কিন্তু বেঁচে যাব এই ডেঙ্গির একটা ছোট্ট কাজ করে। এই ছোট্ট কাজ করে আমরা একটা বড় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব KM শহীদুল্লাহ সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM কামাল। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগের প্রতিটি দুর্যোগে দুঃসময়ে বঙ্গবন্ধুর পাশে সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে দাফন সেবা কার্যক্রম নিয়ে প্রশিক্ষণের আয়োজন করে কোয়ান্টাম ফাউন্ডেশন। রাজধানীর কাকরাইলে YMCA ভবনে 5 শতাধিক নারী পুরুষ প্রশিক্ষণে অংশ নেন। করোনা সহ নানা রোগে মারা যাওয়া মানুষের দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার কাজে অংশগ্রহণ করবেন তারা। করোনাকালে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী দাফন টিম সারা দেশে মৃতদের কোনো রকম অর্থ ব্যয় ছাড়াই দাফন কাজ করে আসছে। সারা দেশে এ পর্যন্ত প্রায় 5,500 মৃতদেহ দাফন করেছে কোয়ান্টাম টিম। সকল ধর্মের মানুষদের জন্য রয়েছে আলাদা আলাদা টিম। খুলনার রূপসা উপজেলায় শিয়ালী গ্রামে মন্দির, বাড়ি ও দোকানপাটে ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 10 জনকে। ভুক্তভোগীরা জানান, গত 6 আগস্ট রাতে নাম কীর্তন করে শিয়ালী মহাশ্মশান মন্দিরের দিকে যাচ্ছিলেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। সে সময় গ্রামের অন্য ধর্মাবলম্বী কিছু মানুষের সাথে তাৎক্ষণিক বাকবিতণ্ডা হলে পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বিষয়টি নিয়ে উভয় পক্ষের থানায় বসার কথাও ছিল, তবে তার আগেই শনিবার সন্ধ্যায় শেখপুরা, বামনডাঙ্গা এবং চাঁদপুর এলাকার শতাধিক যুবক সংঘবদ্ধভাবে শিয়ালী মহাশ্মশান মন্দিরে হামলা চালায়। এরপর তারা শিয়ালী পুবপাড়ার হরি মন্দির, দুর্গা মন্দির এবং গোবিন্দ মন্দির সহ 6টি দোকানে ও 2টি বাড়িতে ভাঙচুর করে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে খুলনা রেঞ্জের অতিরিক্ত DIG দোষীদের আইনের আওতায় আনার কথা জানান। ওসি সাহেবের কল অমান্য করে গতকালকে অতর্কিতভাবে প্রথমে আমার মহাশ্মশানের মন্দির ভাঙচুর করেছে, শ্মশান ভাঙচুর করেছে। পূর্বপাড়ার দিক দিয়ে ঢুকে আমার গ্রামের সার্বজনীন পূজা মন্দির সেইটা আগে ভাঙচুর করেছে। একটা মামলা নিয়েছি, এখানে 10 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আরও বাকিদের জন্য আমরা তদন্ত চলতেছে এবং তাদের তথ্য সংগ্রহ করতেছি। তথ্য সংগ্রহ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদনে কারখানা মালিকের অনিয়ম সহ সরকারি সংস্থার গাফিলতির বিষয়টি উঠে এসেছে। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, তদন্ত কমিটি 44 পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে। এতে বলা হয়, কারখানাটির পরিবেশ অধিদপ্তরের সনদে ছিল না, বিল্ডিং কোড মানা হয়নি, ফায়ার সার্ভিসের অনাপত্তিপত্রও ছিল না, কলকারখানা অধিদপ্তরের সঠিক মনিটরিং এর কমতি ছিল বলে উল্লেখ করা হয়। এছাড়া তদন্ত প্রতিবেদনে শিশু শ্রম বন্ধ করা ও ক্ষতিপূরণের টাকা পরিশোধ সহ 20টি সুপারিশ করা হয়েছে। নিচতলা সেন্ট্রাল রুমে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। গত 8 জুলাই হাশেম ফুডস কারখানায় আগুনে পুড়ে 52 জনের মৃত্যু হয়। শোকাবহ আগস্ট। মহামারী করোনায় থমকে আছে বঙ্গবন্ধু হত্যার নেপথ্য কুশীলবদের উন্মোচনে কমিশন গঠনের কাজ। শুধু নেপথ্য ষড়যন্ত্রকারী নয়, সামরিক শাসনে রাষ্ট্রীয় পদ গ্রহণ করা, কারা এই হত্যাকাণ্ডকে আড়াল করতে চেয়েছিল এবং কার ভূমিকা কি ছিল তা উন্মোচিত হবে এই কমিশনের মাধ্যমে। কমিশন গঠন প্রক্রিয়া কঠিন হলেও অসম্ভব নয় বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। মুজিব বর্ষেই 15 আগস্টের হত্যাকাণ্ডের নেপথ্যের দেশি বিদেশি পরিকল্পনাকারীদের মুখোশ উন্মোচন জরুরি বলে মনে করেন তারা। আরও জানাচ্ছেন শাকের আরজু।
1975-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যার নীল নকশার উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়কে নস্যাৎ করা। 12 জন সামরিক কর্মকর্তা এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিলেও নেপথ্যে ছিল দেশি বিদেশি ষড়যন্ত্র। বঙ্গবন্ধু হত্যার পরপরই সামরিক আইন জারি করে অবৈধভাবে ক্ষমতা নেন খন্দকার মুস্তাক। খুনিচক্র মুস্তাকের সঙ্গেই ছিল বঙ্গভবনে। 16ই আগস্ট মুস্তাকের বেতার ভাষণের সময় উপস্থিত হয়ে আনুগত্য প্রকাশ করেন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা। 24 আগস্ট সেনাপ্রধানের দায়িত্ব নেন মেজর জেনারেল জিয়াউর রহমান। মোস্তাক সরকারের মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই ছিলেন বঙ্গবন্ধুর সর্বশেষ মন্ত্রিসভার সদস্য। এদের অনেককেই তুলে আনা হয় জোরপূর্বক। জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণের পর রুদ্ধ করেন বিচারের পথ। রাজনীতিতে পুনর্বাসন করেন বঙ্গবন্ধুর খুনি ও স্বাধীনতা বিরোধীদের। ভারতীয় কূটনীতিক শশাঙ্ক ব্যানার্জি তার বইয়ে লিখেছেন, 73 সালেই জিয়াউর রহমান সিআইএর সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করেন। পৃথিবী তখন মার্কিন সোভিয়েত 2 ব্লকে বিভক্ত। জন্ম থেকেই বিভিন্ন দেশের সরকার উৎখাত আর জাতীয় নেতাদের হত্যাকাণ্ডে জড়িত ছিল সিআইএ। 71-এ বাংলাদেশের অভ্যুদয় মেনে নিতে পারেনি মার্কিন বলয়। বঙ্গবন্ধু শাসনামলে স্বীকৃতি না দিলেও মোস্তাক সরকারের সময় বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় সৌদি আরব ও চীন। বঙ্গবন্ধু খুনিদের অনেকের বিচারের রায় কার্যকর হয়েছে, কিন্তু নেপথ্যে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনে কমিশন গঠনের কাজ থমকে আছে মহামারীতে। বহুত লোকের মেমোয়ার্সের মধ্যে অনেক তথ্য খুঁজে পাওয়া যায়। তারপরে আপনার কি বলে কংগ্রেস লাইব্রেরি যে কংগ্রেস লাইব্রেরি যে বিশাল লাইব্রেরি আছে আমেরিকা, সেখানেও অনেক তথ্য সেখানে আছে, সেখান থেকেও আনা যায়। বঙ্গবন্ধু হত্যার ব্যাপারে কিন্তু খুনি জিয়ার ইনভলভমেন্টের প্রশ্নটি এসেছিল, সেখানেও কিন্তু আমরা অনেক সাক্ষী কিন্তু পেয়েছি। তো সাক্ষী এখনও আছে, তবে যতই দিন যাবে সাক্ষীদের সংখ্যা কিন্তু ততই কমতে থাকবে এবং সাক্ষী ততই দুর্বল হতে থাকবে। সুতরাং এটা আমাদের দুর্ভাগ্য, গত 1.5 বছর এটা সম্ভব হয়নি করোনার জন্য। আন্তর্জাতিক মহলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে আভ্যন্তরীণ ঘটনা হিসেবে তুলে না ধরে বিদেশি ষড়যন্ত্রের বিষয়েও দৃষ্টি ফেরানো দরকার বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আবারও সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আফগানিস্তানের সরকারি বাহিনীর সঙ্গে লড়াই অব্যাহত, তালেবানদের দখলে আরেকটি শহর। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। চট্টগ্রামে 303 লিঙ্গের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। দুপুরে উপহার বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক মুমিনুর রহমান 3 লিঙ্গের মানুষদের সরকারি অফিসে অস্থায়ী চাকুরি দেওয়ার ঘোষণা দেন। বলেন, যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ পাবেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন ও উন্নত দেশ গঠনে 3 লিঙ্গের মানুষের ভূমিকা থাকা আবশ্যক বলেও মনে করেন জেলা প্রশাসক মুমিনুর রহমান। পরে তাদের হাতে চাল, তেল, চিনি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবায় বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহযোগিতায় চট্টগ্রামের লোহাগড়ায় বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। দুপুরে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিদওয়ানুল হক সুজনের সভাপতিত্বে এ সময় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু। অনুষ্ঠানে বক্তারা ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার এই উদ্যোগকে স্বাগত জানান। করোনা প্রতিরোধী টিকা নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েও শেষমেশ ভ্যাকসিন নিয়েছেন হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী। চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন তিনি। গাড়িতে বসেই টিকা নেন জুনায়েদ বাবুনগরী। ধারণা করা হচ্ছে তার টিকা গ্রহণের মধ্য দিয়ে আলেম সমাজের মাঝে করোনা টিকা নিয়ে অমূলক ভীতি ও দ্বিধা কাটবে। সংবাদের এ পর্যায়ে এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর।
ব্যাংকের ৩ মাস ও তার বেশি মেয়াদে আমানতের সুদহার মূল্যস্ফীতির চেয়ে কম হবে না জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তারল্য বেড়ে যাওয়া সহ নানা কারণে ব্যাংকগুলোর আমানত ও ঋণের সুদের হার কমে গেছে। এ অবস্থায় গ্রাহকদের বিষয়টি বিবেচনায় নিয়ে আমানতের সুদের হার মূল্যস্ফীতির চেয়ে কোনোভাবেই কমানো যাবে না মর্মে এ প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। গত জুন মাসে গড় মূল্যস্ফীতি ছিল ৫.৬৪%। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। মুক্তিযুদ্ধের মূল গেরিলা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছিলেন বঙ্গবন্ধু সহযোদ্ধা, বললেন প্রধানমন্ত্রী। 11 আগস্ট থেকে করোনার বিধিনিষেধ শিথিল, 24 ঘন্টায় 241 মৃত্যু, কমছে সংক্রমণ হার। গণটিকায় দেশ জুড়ে সাধারণ মানুষের সাড়া, 10 আগস্ট থেকে রোহিঙ্গা ক্যাম্পে ভ্যাকসিনেশন। এবং উন্নয়ন সূচকে বাংলাদেশের চেয়ে পিছিয়ে পাকিস্তান, শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।